মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের ৯০তম জন্মবার্ষিকী আজ উদযাপন নানা কর্মসূচি। জুলাই যোদ্ধারাও মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে আলাদা বিভাগের পরিকল্পনা তারেক রহমানের, বললেন ২৪-এর বিজয় কোনো দল ব্যক্তি গোষ্ঠীর নয়। পক্ষপাতমূলক আচরণের অভিযোগ মির্জা ফখরুলের, ত্রুটিগুলো দ্রুত সংশোধনের তাগিদ। আপিল শুনানিতে কোনো পক্ষপাত হয়নি দাবি সিএসির। আমিরের জন্য তারেক রহমানের সমান প্রটোকল দাবি জামায়াতের, মনোনয়ন বাছাইয়ে পক্ষপাতিত্বের অভিযোগ, নির্বাচনে যাবে কিনা ভাবছে এনসিপি। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। মহান স্বাধীনতার ঘোষক, বাংলাদেশি জাতীয়তাবাদ ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের ৯০তম জন্মবার্ষিকী আজ। ১৯৩৬ সালের ১৯ জানুয়ারি বগুড়ার গাবতলীতে জন্ম নেয়া ইতিহাসের এই ক্ষণজন্মা নেতার বর্ণাঢ্য জীবনের কিছু দিক তুলে ধরছেন ওমর ফারুক। ১৯৩৬ সালের ১৯ জানুয়ারি কেবল একটি তারিখ নয়, একটি ইতিহাসের পত্তন, একটি সাহসী অধ্যায়ের স্মরণ। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। এই দিনেই বগুড়ার গাবতলীর বাগবাড়িতে জন্ম জিয়াউর রহমানের, ডাকনাম কমল। সময় স্রোতে সংকটের অন্ধকারে তার দৃঢ় কণ্ঠেই উচ্চারিত আহ্বান জাতিকে দেয় আলোর দিশা, জাগিয়ে তোলে স্বাধীনতার প্রত্যয় ও আত্মবিশ্বাস। বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা, মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার এবং জেট ফোর্সের প্রধান হিসেবে জিয়াউর রহমানের খ্যাতির শিখরে ওঠা যেন প্রকৃতির আশীর্বাদ। মহান মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য লাভ করেন বীরোত্তম খেতাব। ৭৫-এর ৭ নভেম্বর সিপাহী জনতার বিপ্লব তাকে নিয়ে আসে আরেক প্রেক্ষাপটে। সময় ও প্রয়োজনের অনিবার্যতায় এক পর্যায়ে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতার দৃশ্যপটেও তিনি। জনগণই হচ্ছে আমাদের সকল শক্তির উৎস। রাষ্ট্রপতির দায়িত্ব নেন ১৯৭৭ সালে। রাষ্ট্রপতি নির্বাচিত হন ৭৮-এর জুনে। একজন সফল রাষ্ট্রনায়ক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা হয়ে জিয়াউর রহমান ১৯৭৯ সালের সেপ্টেম্বরে গঠন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের ভঙ্গুর রাজনীতিতে নতুনত্ব আনেন ১৯ দফা কর্মসূচির মাধ্যমে। তার মাত্র ৩.৫ থেকে ৪ বছরের শাসনামলে কৃষি উৎপাদনে অবিশ্বাস্য সাফল্য ঘটে, গার্মেন্টস শিল্পের বিকাশ, দুয়ার খুলে জনশক্তি রপ্তানির, নতুন নতুন কলকারখানা স্থাপন সহ স্বনির্ভরতা অর্জনে জিয়াউর রহমানের নেওয়া উদ্যোগ ব্যাপক সাড়া জাগানোর পাশাপাশি বিশ্ব বাংলাদেশকে চিনতে থাকে নতুন করে। ১৯৮১ সালের এক ব্যর্থ সেনা অভ্যুত্থানে চট্টগ্রাম সার্কিট হাউজে শাহাদাত বরণ করেন জিয়াউর রহমান। বাংলাদেশি জাতীয়তাবাদের এই প্রাণপুরুষের অকাল প্রয়াণ না হলে দেশ আরও এগিয়ে যেত বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। গণতন্ত্রকে একটি প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া এবং একই সাথে সামরিক বাহিনী থেকে তার আগমন ঘটেছে, কিন্তু বেসামরিকীকরণ এবং বাংলাদেশকে একটা গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া, এর আর্থসামাজিক উন্নয়ন, এর শিক্ষা সাংস্কৃতিক উন্নয়ন, সর্বোপরি পররাষ্ট্রনীতির মধ্য দিয়ে বাংলাদেশকে একটি মর্যাদাশীল রাষ্ট্রে পরিণত করার ব্যাপারে জিয়াউর রহমান যে অবদান রেখেছেন সেটি ইতিহাসে একটা স্থায়ী তার আসন নিশ্চিত করেছে, বাংলাদেশের মানুষের মণিকোঠায় তার একটা স্থান নির্ধারণ করেছে। জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়ন করা গেলে কেবল তার দলকে নয়, দেশকেও আরও সামনের দিকে এগিয়ে নেওয়ার আশা এই বিশ্লেষকের। এই সময় যদি আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং তার যে দলীয় আদর্শ এবং সেইগুলোর যদি অনুসরণ করা যায়, তাহলে আমরা মনে করি যে বাংলাদেশের আজকের দিনেও এই সংকট থেকে উত্তরণের একটা সমূহ সম্ভাবনা আমাদের সামনে আছে। সেই প্রয়াণের এত বছর পরও বিএনপি নেতাকর্মী সমর্থক সহ অগণিত মানুষের স্মৃতিতে অমলিন বাংলাদেশি জাতীয়তাবাদের প্রাণপুরুষ জিয়াউর রহমান। যতদিন থাকবে বাংলাদেশ, ততদিন এদেশের মানুষের হৃদয়ে থাকবেন স্বনির্ভর বাংলাদেশের এই স্বপ্নদ্রষ্টা। ওমর ফারুক, বাংলা ভিশন, ঢাকা। জুলাই যোদ্ধাদেরকে মুক্তিযোদ্ধা হিসেবে উল্লেখ করে শহীদ পরিবার ও জুলাই আহতদের দেখভালের জন্য ক্ষমতায় গেলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে আলাদা বিভাগ করার প্রতিশ্রুতি দেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তার কাছে গত ১.৫ বছরের স্বপ্নভঙ্গের ইতিহাস তুলে ধরেন শহীদ পরিবার ও আহত যোদ্ধারা। রিপোর্ট করছেন নাবিল জাহাঙ্গীর, ক্যামেরায় মোহাম্মদ সেলিম। আমার ছেলের খুনি আমার সামনে
সে বাসায় তার সংসার নিয়ে বসবাস করছে, আমি নিজের চোখে দেখতে পাচ্ছি, কিন্তু আমার ছেলের খনিকে এখন পর্যন্ত ধরা হচ্ছে না। যাদের রক্তে লাল হয়েছিল জুলাইয়ের রাজপথ, অবসান ঘটে ১.৫ দশকের ফেসিবাদী শাসনের। এই আকুতি সেই সব বীর শহীদের একজন, আহনাফের মা সাফাত সিদ্দিকীর। আমরা সাধারণ খেটে খাওয়া মানুষ, দিন আনি দিন খাই। আমরা চাই আপনারা সকল শহীদকে এক নজরে দেখেন। সুবিচারের এমন আকুতি এই শহীদ জননীরই নয়, গণ অভ্যুত্থানের ১.৫ বছরে অবহেলা আর বঞ্চনার শিকার শহীদ গোলাম নাফিজ, আবু সাঈদ, শাহরিয়ার, মীর মুগ্ধ, ইমাম হাসান তায়েম সহ শত শত শহীদ পরিবার এবং আহত যোদ্ধাদেরও। আমার ছেলে মারা যাওয়ার 7 মাস 13 দিনের মাথায় আমার হাজবেন্ড ব্রেন স্ট্রোক করে মারা যায়। আমার এখন এই ছোট ছেলেটা ছাড়া আর কেউ নাই। যারা আমাদের মাথা বিক্রি করে গিয়ে ক্ষমতার মসনদে বসেছে, তারা শহীদ এবং আহত পরিবারদের কোনো খোঁজ খবর নেয় না। আমার ভাই প্রথম শহীদ, যে তাকে প্রকাশ্যে গুলি করা হয়েছে, বিভিন্ন মিডিয়াতে সরাসরি লাইভ টেলিকাস্ট করা হয়েছে। তার হত্যার সাথে সরাসরি জড়িত ছিল 2 জন পুলিশ গুলি করছিল, তাদের বিচারটা 1.5 বছর অতিবাহিত হয়ে গেছে, আমরা পাই নাই। রবিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে বিএনপি আয়োজিত গণঅভ্যুত্থান ২০২৪-এ শহীদ পরিবার ও গুরুতর আহতদের সাথে মতবিনিময় সভায় তারেক রহমানকে কাছে পেয়ে নানা দাবি দাওয়া তুলে ধরেন তারা। আমরা এখনো পর্যন্ত দাঁড়ে দাঁড়ে ঘুরছি। আমি দোয়া করি, বিশ্বাস করি যে যদি বিএনপি সরকার ক্ষমতা আসে তাহলে যেন আমাদের বিচারটা পাই। আমার 3টা সন্তান, আমার 6 সদস্য মিলানোর একটা পরিবার, এই পরিবারটাই আমি খুব কষ্টে জীবনযাপন করি। এই পরিবারের মধ্যে যারা বিশেষ করে লেখাপড়া বন্ধ হয়ে যেতেছে, আর্থিক অনটন আছে, আমি আগামী দিনে সরকারকে আহ্বান জানাবো তাদের জন্য ব্যবস্থা গ্রহণ করে। শোকগাথা পেরিয়ে গণতান্ত্রিক বাংলাদেশে বীর শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নের প্রতিশ্রুতি তারেক রহমানের। জানালেন, বিএনপি সরকার গঠন করলে জুলাইয়ের মুক্তিযোদ্ধাদের দেখভালের দায়িত্ব দেয়া হবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়কে। জুলাই অভ্যুত্থানে যেভাবে মানুষকে হত্যা করা হয়েছে, ১৫০০-এর মতন মানুষকে যে হত্যা করা হয়েছে, এটিকে এক বাক্যে স্রেফ আমরা একটি গণহত্যা বলতে পারি। যাকে আমরা হারিয়ে ফেলেছি তাকে তো আমরা ফিরিয়ে আনতে পারবো না, কিন্তু যারা পেছনে রয়ে গিয়েছেন সেই পরিবারের সদস্যদের বিভিন্ন সুবিধা অসুবিধাগুলো যাতে দেখভাল করতে পারি এই মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়, কারণ তারাও একজন মুক্তিযোদ্ধা, তারাও আপনারা মুক্তিযোদ্ধা হিসাবে আপনারা গণ্য। রাষ্ট্রীয় উদ্যোগে তাদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করা, যে উদ্দেশ্য নিয়ে এই সাহসী মানুষগুলো রাজপথে নেমে এসেছিলেন, রাষ্ট্র এবং সমাজ সেই উদ্দেশ্য বাস্তবায়ন করা। ২৪-এর আন্দোলন কোনো দল বা গোষ্ঠীর নয় জানিয়ে যারা এর দলীয়করণ করতে চায় তাদের বিরুদ্ধে সজাগ থাকার আহ্বান জানান বিএনপি চেয়ারম্যান। ২০২৪ সালের আন্দোলন কোনো ব্যক্তি, দল বা গোষ্ঠীর নয়। যারা স্বাধীনতা রক্ষার আন্দোলনকে দলীয় স্বার্থ রক্ষার আন্দোলনে পরিণত করতে চায় তাদের সম্পর্কে স্বাধীনতা প্রিয়, গণতান্ত্রিকামী প্রিয় মানুষকে অবশ্যই সজাগ থাকা জরুরি। ২৪-এর অর্জন সুসংহত করতে আগামী নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেন তিনি। ফ্যাসিবাদের রক্তচক্ষু উপেক্ষা করে গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, যারা হতাহত হয়েছেন, তাদের উদ্দেশ্য ছিল একটি স্বনির্ভর, একটি নিরাপদ, একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলা। একটি নিরাপদ গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আগামী জাতীয় নির্বাচন অত্যন্ত অত্যন্ত এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ। জুলাই শহীদের পরিবারের কষ্ট বেদনার সাথে একাত্ম থাকার ওয়াদাও করেন তারেক রহমান। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। এদিকে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ব্রাজিল রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো দিয়াস ফেরেস এবং সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতু রেঙ্গুলি। রবিবার গুলশানে বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে তারেক রহমানের সঙ্গে বিকেল ৫টায় প্রথমে সাক্ষাৎ করেন
পাওলো ফার্নান্দো দিয়াস ফেরেস। বৈঠকে আগামী দিনে বাংলাদেশ ব্রাজিল সম্পর্ক আরও জোরদার এবং দুদেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে আলোচনা হয়। পরে সন্ধ্যে 6:15 বিএনপি চেয়ারম্যানের সঙ্গে বৈঠক করেন সুইস রাষ্ট্রদূত রেতো রেগলে। দুদেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে আলোচনার পাশাপাশি আগামী নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে বৈঠকে। বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির এই সময় বিএনপি চেয়ারম্যানের সঙ্গে ছিলেন। দেশের জন্য কিছু করার আন্তরিকতা সবার মধ্যে থাকা উচিত বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। তিনি বলেন, প্রত্যেকের আদর্শ, অভিজ্ঞতা, দৃষ্টিভঙ্গি ভিন্ন, এরপরও একসঙ্গে বসে আলোচনা চলছে, কারণ সবাই দেশের জন্য, দেশের মানুষের জন্য ভাবছেন। এটি গণতন্ত্রের আসল সৌন্দর্য বলে মনে করেন তিনি। তিনি জানান, ভিন্ন এক অনুভূতি এবং আবেগ নিয়ে কথা বলছেন তিনি। রিপোর্ট করছেন মহিবুল্লাহ মহিব। রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউটে জাতি গঠনে নারী, নীতি, সম্ভাবনা এবং বাংলাদেশের ভবিষ্যৎ শীর্ষক এই আলোচনার আয়োজন করে ঢাকা ফোরাম, যেখানে প্রধান আকর্ষণ ছিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। প্রথমবারের মতো জনপরিসরে আলোচনায় যোগ দেয় স্বাভাবিক আগ্রহের কেন্দ্রেও ছিলেন তিনি। তার বক্তব্যেই ফুটে ওঠে প্রথমবারের মতো পলিসি লেভেলে বক্তব্য রাখার অন্যরকম বহিঃপ্রকাশ। বাংলাদেশের পলিসি লেভেলটায় আমার প্রথম বক্তব্য এটা। আমি এমন কেউ নয় যার কাছে সব প্রশ্নের উত্তর আছে বা সব সমস্যার সমাধান জানা আছে। তবু আমি বিশ্বাস করি, নিজের ছোট্ট জায়গা থেকেও সমাজের জন্য, দেশের জন্য কিছু করার আন্তরিকতা আমাদের সবার মধ্যে থাকা উচিত। আজ আমি এসেছি শুধু শুনতে, শিখতে এবং একসাথে কাজ করার মনোভাব নিয়ে এগিয়ে যেতে। কথা বলতে গিয়ে দাদি বেগম খালেদা জিয়ার লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে ঘটে যাওয়া ছোট্ট ঘটনা উঠে আসে জাইমা রহমানের বক্তব্যে। দাদু যখন আমাদের সাথে লন্ডনে ছিলেন গত বছর প্রথমের দিকে, উনি যখন এসেছিলেন তখন হাসপাতালে ছিলেন কিছু চিকিৎসার জন্য। ওখানে বিভিন্ন দেশ থেকে নার্স ছিল, ডাক্তার ছিলেন এবং একটি নার্স ছিলেন নাইজেরিয়া ওয়েস্ট আফ্রিকাতে। আম্মা আব্বা একদিন দাদুকে সকাল সকাল দেখতে গেছিল। তো নার্স তারপরে বলেছে যে, ও আমি তো আপনার মাকে চিনেছি। আম্মু আব্বু বললো, কিভাবে? আপনার মাই প্রথম ইলেক্টেড প্রাইম মিনিস্টার বাংলাদেশের না? আম্মু আব্বু তো অবাক, হ্যাঁ আপনি কিভাবে জানেন? তো নার্স তারপরে বললো যে, আপনাদের যে উনি যে এত কিছু করেছেন এই মেয়েদের শিক্ষার জন্য, স্পেশালি প্রাইমারি এডুকেশন, ফুড ফর এডুকেশন, ক্যাশ ফর এডুকেশন, এগুলো আমাদের সরকার ওই 35-30 বছর আগে দেখে ইমপ্লিমেন্ট করেছিল। আর ওই কারণে লক্ষ লক্ষ মেয়েরা গ্রাম অঞ্চলে, ওদের দেশে গ্রাম অঞ্চলে বিভিন্ন জায়গায় সদরে এখনও শিক্ষা পাচ্ছে, অন্তত প্রাইমারি এডুকেশন লেভেলে। সো ভাবলাম একটু। প্যানেল আলোচনায় দেশের বিশিষ্ট নারী উদ্যোক্তা ও অর্থনীতিবিদরা তুলে ধরেন নারী ক্ষমতায়নে বাধার প্রসঙ্গ আর নতুন বাংলাদেশ বিনির্মাণে নারীদের সম্পৃক্ত করার পাশাপাশি তাদের নিয়ে নানা পরিকল্পনার কথা তুলে ধরেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। মহিলাদের জন্য যে পলিসিগুলো করেছে আমি বলেছি, অ্যাপার্ট ফ্রম রিমুভিং দ্য গ্লাস সিলিং, এটা আমাদের করতে হবে। এটা আমাদের মানসিক ব্লক যেটা আছে, উই হ্যাভ টু ডু দ্যাট। বাট টার্গেটেড যে প্রোগ্রামগুলো করা হয়েছে মহিলাদের জন্য, প্র্যাকটিক্যালি সবগুলো পলিসিতে আপনি দেখুন মহিলাদের জোর বেশি। নারীর ক্ষমতায়নে দাদা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দাদি বেগম খালেদা জিয়ার স্বপ্ন বাস্তবায়নে নিজের স্বপ্নের কথাও জাইমা রহমান তুলে ধরেন বিভিন্ন প্রশ্নের জবাবে। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যু দাফনের 20 দিন পরেও শ্রদ্ধা জানাতে জিয়া উদ্যানে সাধারণ মানুষের ঢল। রবিবার সকালে দেশের বিভিন্ন প্রান্ত থেকে শ্রদ্ধা জানাতে এবং দোয়া করতে জিয়া উদ্যানে আসছেন সকল শ্রেণী পেশার মানুষ এবং বিএনপির মনোনীত প্রার্থী সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। শ্রদ্ধা জানানোর পর করেছেন দোয়া। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শকে সামনে রেখে এগিয়ে যাবার প্রতিজ্ঞাও করেছেন তারা। এর ধারাবাহিকতায় বিএনপির ফেনী 1 আসনের মনোনীত প্রার্থী রফিকুল আলম মজনু জানান, বিএনপি প্রতিহিংসা রাজনীতি করতে চায় না। আসন্ন নির্বাচনের মধ্য দিয়ে প্রতিহিংসা রাজনীতির অবসান হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন এই প্রার্থী।
নির্বাচন কমিশন পক্ষপাতমূলক আচরণ করছে বলে অভিযোগ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রবিবার বিকেলে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক শেষে এসব কথা তিনি জানান। এ সময় নির্বাচন কমিশনের বেশ কিছু কার্যক্রমের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে ধরেও তিনি জানান, অনেক ক্ষেত্রে কমিশন পক্ষপাতমূলক আচরণ করছে, যা একটি সুষ্ঠু নির্বাচনের পথে অন্তরায় হতে পারে। তবে বিদ্যমান ত্রুটিগুলো দ্রুত সমাধান করলে এই কমিশনের অধীনেই সুষ্ঠু নির্বাচন সম্ভব বলে আশাবাদ ব্যক্ত করেন ফখরুল। বৈঠকে বিএনপি মহাসচিব আরও বলেন, তার নেতৃত্বে 3 সদস্যের প্রতিনিধি দলে দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, উপদেষ্টা পরিষদের সদস্য ইসমাইল জবিউল্লাহ এবং ইসির সাবেক ভারপ্রাপ্ত সচিব মোহাম্মদ জাকারিয়া উপস্থিত ছিলেন। আমরা মনে করি যে নির্বাচন কমিশন অনেকগুলো ক্ষেত্রেই তারা তাদের কার্যকলাপের মধ্য দিয়ে প্রশ্নবিদ্ধ আচরণ করছে। যে বিষয়গুলো আমরা তুলে ধরেছি তার মধ্যে প্রধান যে বিষয়টি ছিল যে আপনারা জানেন যে পোস্টাল ব্যালটের যে বিষয়টি, এটা কিন্তু এখনো পুরোপুরি সমাধান হয়নি। বিশেষ করে বিদেশের যারা নিবন্ধিত ভোটার তাদেরকে ব্যালট পেপার পৌঁছানোর ক্ষেত্রে এবং ব্যালট পেপারটা যেভাবে মুদ্রণ করা হয়েছে সেই ক্ষেত্রে আমাদের অভিযোগ আমরা সেটা তাদের কাছে দিয়ে এসেছি। আমরা মনে করি যে এই ব্যালট পেপারটি সঠিক নয়, এখানে পক্ষপাতিত্ব করা হয়েছে এবং কোনো একটি দলকে বিশেষভাবে সুবিধা দেওয়ার চেষ্টা করা হয়েছে। আমরা নির্বাচন কমিশনকে এটাকে পরিবর্তনের জন্য আহ্বান জানিয়েছি। প্রার্থিতা ফিরে পেতে আপিলের শেষ দিনের শুনানি সম্পন্ন হয়েছে। আপিলে বৈধতা ফিরে পেয়েছেন চট্টগ্রাম 4 আসনের বিএনপির মনোনীত প্রার্থী আসলাম চৌধুরী। তবে চট্টগ্রাম 2 আসনের প্রার্থী সরওয়ার আলমগীরের প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন। 9 দিনের চলা আপিল শুনানি কার্যক্রমে কোনো পক্ষপাত হয়নি বলে দাবি করেছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। এদিকে পোস্টাল ব্যালটে পক্ষপাতিত্বের অভিযোগে নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচি সোমবারেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ছাত্রদল। আসমা আক্তার, নুপুরের রিপোর্ট। জাতীয় নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল শুনানির শেষ দিনে 23টি আবেদন মঞ্জুর করেছে নির্বাচন কমিশন। 35টি আপিল নামঞ্জুর হয়েছে। চূড়ান্তভাবে বৈধতা পেয়েছেন বিএনপিরও বেশ কয়েকজন স্বতন্ত্র প্রার্থী। কমিশনকে ধন্যবাদ জানাই যে কমিশন তাদের প্রত্যেকের বক্তব্য শুনেছেন এবং প্রত্যেকের বক্তব্য শুনে জনাব আসলাম চৌধুরীর পক্ষ থেকে আমাদের যে বক্তব্য সেটা সন্তুষ্ট হয়ে তার প্রার্থিতাকে বৈধতা দিয়েছেন চূড়ান্তভাবে। কোনো কিছু শুনলই না, আমি তাতে বুঝলাম এবং আমি তার আচরণে সন্তুষ্ট নয় এবং ওনার দ্বারা বাংলাদেশের সুষ্ঠু অবাধ নির্বাচন হবে না। এদিকে 3 দফা দাবিতে সকাল থেকেই নির্বাচন কমিশনের সামনে অবস্থান নেয় ছাত্রদল। তাদের অভিযোগ, নির্বাচনে একটি নির্দিষ্ট দলকে সহায়তা করছে কমিশন। সন্ধ্যায় ইসির সাথে বৈঠক শেষে ছাত্রদলের নেতারা জানান, রবিবারের মতো অবস্থান কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে। সোমবার সকাল 11টা থেকে আবারও কর্মসূচি পালনের কথা জানানো হয়। নানাবিধ যত অপকৌশল আছে সেগুলো গ্রহণ করেছে বিদায় আমরা আমাদের সেই পয়েন্টগুলো বলে এসেছি। আশা করছি তারা এগুলো বিবেচনা করবে এবং আমরা আমাদের আজকের এই অবরোধ কর্মসূচি এখানে সমাপ্ত করব, ঘেরাও কর্মসূচি এখানে সমাপ্ত করব। আমরা আগামীকাল আবারও সকাল থেকে আমাদের এই ঘেরাও কর্মসূচি আবার শুরু করব। প্রথমবারের মতো যে পোস্টাল ব্যালটে নির্বাচন হচ্ছে, কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে যেটি আমরা দেখলাম যে নির্বাচন কমিশন কর্তৃক পোস্টাল ব্যালটের আয়োজন করলো সেটি অত্যন্ত একদম পুয়ার ম্যানেজমেন্ট হয়েছে এবং বিশেষ করে জামাতে ইসলাম এবং শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দদের বাসায় পোস্টাল ব্যালট পাওয়া গেছে। এই ঘটনা আমাদেরকে মনে করে দিচ্ছে 2018 সালের কথা। আপিল শুনানির শেষ দিনে প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন জানান, আপিল শুনানিতে কোনো পক্ষপাতিত্ব হয়নি। ভোটের কার্যক্রম সুন্দর মতো করতে সবার সহযোগিতা চান তিনি। আসমা আক্তার, নুপুর, বাংলা ভিশন, ঢাকা। একটি দলের প্রধানের মতো জামাতের আমিরকেও সমান নিরাপত্তা দিতে হবে। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে এমন দাবি তুলেছেন দলটির নেতারা। বলেন, তা না হলে নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত হবে না। জামাতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের অভিযোগ করেন, প্রার্থী বাছাই নির্বাচন কমিশনকে চাপ দেওয়া হচ্ছে।
কোনো চাপে যাতে সিদ্ধান্ত পরিবর্তন করা না হয় সে বিষয়ে সতর্ক থাকার কথা বলেছেন তিনি। এদিকে 12 ফেব্রুয়ারি নির্বাচন হবেই বলে আশ্বস্ত করেন প্রধান উপদেষ্টা। কোনো গোঁজামিলে নির্বাচন হবে না বলে তিনি সাফ জানিয়ে দেন। রিপোর্ট করছেন সৈয়দ আব্দুল মুহিত। নির্বাচন কমিশনে পাল্টাপাল্টি অভিযোগের মধ্যে রবিবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠক করে জামাত আমিরের নেতৃত্বে 4 সদস্যের প্রতিনিধি দল। প্রায় 1 ঘন্টার বৈঠকে নির্বাচনের প্রচারণা ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। পরে ব্রিফিংয়ে জামাতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের দাবি করেন, একটি দলের প্রধানের বাড়তি নিরাপত্তা নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নষ্ট করছে। কাকে অনেক প্রায়োরিটি দেওয়া হচ্ছে, কাকে অনেক প্রটোকল দেওয়া হচ্ছে, কাকে অনেক প্রোটেকশন দেওয়া হচ্ছে। আমাদের এতে কোনো খুব আপত্তি নেই, কিন্তু আমাদের কথা হচ্ছে যেহেতু উই আর দি কন্টেস্টিং পলিটিক্যাল পার্ট, সুতরাং ওইদিকে আপনি যা করবেন এদিকেও তাই করতে হবে, সমতা বজায় রাখতে হবে। তাদের দাবি, প্রার্থী বাছাইয়ে কমিশনকে সব দলের হয়ে কাজ করতে হবে। একটা হচ্ছে ঋণ খেলাপি, আর একটা হচ্ছে দ্বৈত নাগরিক। কিছু কিছু জায়গায় আমরা ইলেকশন কমিশনের একটু ভিন্নতা দেখতে পাচ্ছি। আর দ্বৈত নাগরিকত্বের ব্যাপারেও প্রাথমিক বাছাই একই ধরনের জায়গায় কাউকে বৈধ করছে, কাউকে অবৈধ করছে, এটা হিয়ারিং চলছে। আমরা শুনতে পাচ্ছি কোনো একটি দলের পক্ষ থেকে ইলেকশন কমিশনে গিয়ে চাপ সৃষ্টি করার চেষ্টা করছে, যাতে করে এই সমস্ত ত্রুটির কারণে যাদের নমিনেশন বাতিল হিসাবে গণ্য হওয়ার কথা সেটা যেন করা না হয়। এই নির্বাচন কমিশন কোনো একটি পার্টিকুলার দলের প্রতি পক্ষপাতিত্ব করছে। এই ধরনের আচরণ যদি অব্যাহত থাকে তাহলে সুষ্ঠু নির্বাচনের ব্যাপারে জনগণের ভিতরে সংশয় এবং হতাশা দেখা দিতে পারে। ভোটারদের মধ্যে আতঙ্ক কিংবা ভয়ভীতি হতে পারে, তাই সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা বাহিনীর কাউকে ভোট কেন্দ্রে প্রবেশ না দেওয়ার সুপারিশ জামাতের। এ বিষয়ে প্রধান উপদেষ্টা তাদেরকে আশ্বস্ত করেছেন। নানা জায়গা থেকে প্রশ্ন আসছিল যে ভোটের দিন ভোট কেন্দ্রের ভিতরে আর্মিদেরকে ডিপ্লয় করা হবে কিনা। আমরা বলেছি শুধু আর্মি নয়, পুলিশ, র্যাব, আনসার কাউকেই ভোট কেন্দ্রের ভিতরে প্রবেশের অধিকার দেওয়া ঠিক হবে না, কারণ এটা প্রাইভেসিতে এফেক্ট করবে এবং ভোটারদের ভিতরে এক ধরনের ভয়ভীতি তৈরি হতে পারে। এদিকে ইসলামী আন্দোলন জোট ছেড়ে গেলেও দলটির নায়েবে আমির ফয়জুল করিমের সম্মানে সেই আসনে প্রার্থিতা প্রত্যাহার করবে জামাত। নির্বাচনের আগে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড একটি দলের ধোঁকাবাজি ছাড়া কিছু নয় মন্তব্য করে বিকাশ নাম্বার নেয়ার অভিযোগ ভুয়া বলে দাবি তাদের। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিতে নির্বাচন কমিশনের প্রতি কনফিডেন্স হারিয়েছেন তারা। কমিশনের বিরুদ্ধে সংবিধানের বাইরে গিয়ে বিএনপি ঋণ খেলাপি এবং দ্বৈত নাগরিকদের সুযোগ দেওয়ার অভিযোগ তুলে নির্বাচনে দলটির অংশ নেওয়া নিয়ে সংশয় দেখা দিয়েছে বলে মন্তব্য করেছেন আসিফ। রবিবার রাতে বাংলা মোটরে এনসিপির কার্যালয়ে ডাকা জরুরি সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ এ অভিযোগ করেন। আপিল শুনানির শেষ দিনে বিএনপি মব সৃষ্টি করছে বলে অভিযোগ করেন তিনি। যদি নির্বাচন কমিশন কোনোভাবে দ্বৈত নাগরিকদের বৈধতা দিতে চায় তবে আইনি লড়াইয়ের পাশাপাশি রাজপথে থাকার ঘোষণাও দিয়েছেন আসিফ। বলেন, প্রার্থী এবং তাদের কর্মীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে নির্বাচন কমিশন। এমত অবস্থায় প্রয়োজনে জোটের সঙ্গে আলোচনা করে নির্বাচনে যাওয়া না যাওয়ার বিষয়ে সিদ্ধান্তের কথাও জানিয়েছেন এনসিপির মুখপাত্র। ঢাকা ৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেন বলেছেন, আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন নতুন বাংলাদেশ গড়ার প্রথম নির্বাচন। এই সাফল্যের উপর নির্ভর করছে দেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ। রবিবার রাজধানীর বংশালের ৩৪ নম্বর ওয়ার্ড ছাত্রদলের আয়োজনে ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শহীদদের আত্মত্যাগ, গুম খুনের শিকার নেতাকর্মীদের রক্তের ঋণ শোধ করতে হলে এবং দেশের ভবিষ্যৎ রক্ষায় অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনের কোনো বিকল্প নেই। ইশরাক হোসেন বলেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে বেগম জিয়া ছিলেন সবার প্রেরণার অন্যতম উৎস।
তার অসুস্থতার সময় বিদেশি চিকিৎসার দাবিতে যে গণ আন্দোলন গড়ে ওঠে সেটি পরবর্তীতে ২৪-এর গণ অভ্যুত্থানে রূপ নেয় বলে মন্তব্য করেছেন ইশরাক হোসেন। এদিকে বংশালে আরেকটি অনুষ্ঠানে অংশ নিয়ে ইশরাক হোসেন বলেন, ধর্ম এবং মুক্তিযুদ্ধকে রাজনৈতিক হাতিয়ার বানানোর কোনো সুযোগ নেই। এদিন সূত্রাপুরের লক্ষ্মী বাজারে ৪২ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে আরেক দোয়া মাহফিলে ইশরাক হোসেন বলেন, রাজধানীতে গ্যাস সংকট এখন চরম পর্যায়ে পৌঁছেছে। নির্বাচিত হলে এই সংকট নিরসনে সর্বোচ্চ চেষ্টা করার আশ্বাসও দিয়েছেন ইশরাক হোসেন। এই নির্বাচনে কোনো প্রশ্ন থাকা যাবে না, কোনো ধরনের অনিয়মের কোনো কালিমা লেপন করা যাবে না। জনগণ ভোট দিবে, এই প্রথাটা যদি আমরা স্থায়ী করতে চাই তাহলে পরে এই নির্বাচনটা অবশ্যই আমাদেরকে সুষ্ঠু নিরপেক্ষ করতে হবে, কারণ এটার সফলতার উপর নির্ভর করছে আগামী দিনে আমাদের পরিস্থিতি কোন দিকে যাবে। নগদহীন আর্থিক ব্যবস্থার প্রসারে বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি কুষ্টিয়া জেলায় ক্যাশলেস বাংলাদেশ উদ্যোগ শীর্ষক নানা কর্মসূচির আয়োজন করে। রবিবার জেলার শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে বেলুন এবং ফেস্টুন উড়িয়ে এবং জনসচেতনতামূলক র্যালির মধ্য দিয়ে দিনব্যাপী এইসব কর্মসূচির সূচনা হয়। এরপর করা হয় ক্যাশলেস বাংলাদেশ উদ্যোগ বিষয়ক বিশেষ সেমিনার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক রাজশাহী অফিসের নির্বাহী পরিচালক আমজাদ হোসেন খান। এ সময় তিনি বলেন, সরকার প্রতি বছর নগদ অর্থ ছাপানো, পরিবহন ও নিরাপত্তা ব্যবস্থাপনায় বিপুল পরিমাণ অর্থ ব্যয় করে থাকে। ডিজিটাল লেনদেনের পরিধি বাড়ানো গেলে এই সকল ব্যয় কমানোর পাশাপাশি সাধারণ মানুষের আর্থিক নিরাপত্তা বৃদ্ধি পাবে। বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট ১-এর পরিচালক মইনুল কবিরের সভাপতিত্বে সেমিনারের বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ের নির্বাহী পরিচালক এবং মুখপাত্র আরিফ হোসেন খান, ইউসিবি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ মামদুদুর রশিদ। অনুষ্ঠানে ইউসিবি সহ বিভিন্ন ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণী পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার জানিয়ে দিয়ে। মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী আজ উদযাপনে নানা কর্মসূচি। জুলাই যোদ্ধারাও মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে আলাদা বিভাগের পরিকল্পনা। তারেক রহমানের বললেন, ২৪-এর বিজয় কোনো দল, ব্যক্তি, গোষ্ঠীর নয়। পক্ষপাতমূলক আচরণের অভিযোগ মির্জা ফখরুলের, ত্রুটিগুলো দ্রুত সংশোধনের তাগিদ। আপিল শুনানিতে কোনো পক্ষপাত হয়নি, দাবি সিইসির। আমিরের জন্য তারেক রহমানের সমান প্রটোকল দাবি জামাতের। মনোনয়ন বাছাইয়ে পক্ষপাতিত্বের অভিযোগ, নির্বাচনে যাবে কিনা ভাবছে এনসিপি। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 7:30 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com, facebook.com/বাংলাভিশন নিউজে সাবস্ক্রাইব করুন, youtube.com/বাংলাভিশন নিউজ। সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ।